প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। না, আমি আশা করলেও তোমরা আসলে কেউ কেউ ভালো নেই। ইনবক্সে জানিয়েছ কারো কারো পরিবার আক্রান্ত হয়েছ। তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে একান্ত প্রার্থনা, তিনি যেন অতি দ্রুত সকলকে সুস্থতা দান করেন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন। এখন প্রত্যেকেরই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া কোনো উপায় নেই। যাই হোক, বিবিএ হিসাব বিজ্ঞান সম্মান চতুর্থ বর্ষের ছাত্রীদের মনোযোগ আকর্ষণ করছি। আমরা আমাদের সকল প্রতিবন্ধকতার মাঝেও চলার পথকে সচল রাখার জন্য ক্লাসগুলো ফলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি প্রথমেই যে সকল ছাত্রীরা গত ক্লাসে কমেন্ট বক্সে উপস্থিতি জানিয়েছ তাদের রোলগুলো একবার বলছি। 101, 104, 7, 9, 10, 21, 26, 27, 41, 44, 48, 50, 51 এবং তৃতীয়া বড়ুয়া ও টিশা। তোমাদের ধন্যবাদ ক্লাসগুলোর সাথে যুক্ত থাকার জন্য। আর যারা এখনও যুক্ত হতে পারোনি এবং অবশ্যই সুস্থ আছো, তারা দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। আজ তোমাদের সাথে আছি আমি ফেরদৌসী বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মহিলা কলেজ, চট্টগ্রাম। স্বাগতম। আজকের পাঠ চ্যাপ্টার 7, মৌলিক আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশলসমূহ, ইংরেজিতে বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক্স। এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক্স এর দুটো বিষয় আমি তোমাদের গত 3টা ক্লাসে আলোচনা করেছি। একটা হলো কম্পারেটিভ স্টেটমেন্ট আর হরিজন্টাল অ্যানালাইসিস, আরেকটা হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস। আজকে তোমাদের সাথে আমার পরীক্ষায় আসে এমন সালগুলোর অঙ্ক করানোর কথা ছিল যা তোমরা চেয়েছিলে। তো চলো আমরা দেখি কি অঙ্ক করানো যায়। তোমাদের এই দুটো অ্যানালাইসিসের মধ্যে দেখলাম যে এই ছোট একটা অঙ্কই আছে মোটামুটিভাবে আমার কালেকশানের মধ্যে, অর্থাৎ বইয়ে শুধু এই 2017 সালের এই ছোট অঙ্কটা আছে। তো একটা ছোট অঙ্ক দিয়ে তো আর ক্লাস শেষ করা যায় না, তাই আমি তোমাদের আরেকটা অঙ্ক রেখেছি, তবে ওটা নেক্সট চ্যাপ্টারের, অর্থাৎ রেশিও অ্যানালাইসিসের। রেশিও অ্যানালাইসিস তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের আরও একটা প্রক্রিয়া। তো এটা সম্পর্কে তোমরা কিন্তু ইন্টারে করেছো, যেটার বাংলা হলো অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণের সহজ একটা অঙ্ক নিয়েছি যেটা তোমরা বুঝতে পারবে, আর ভার্টিক্যাল অ্যানালাইসিসের এই অঙ্কটা তোমাদের জন্য আজকে সমাধান করব। তোমরা যদি প্রথম 3টা ক্লাস ফলো করে থাকো, মনোযোগের সাথে দেখে থাকো এবং শুনে থাকো, তাহলে আশা করি ইনশাল্লাহ আজকের অঙ্কটা তো বুঝবেই। একটা বাড়ির কাজ রেখেছি তোমাদের জন্য, সেটাও তোমরা করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা একটু অঙ্কটা পড়ি। অপারেটিং ডাটা ফর সোমা কর্পোরেশন আর প্রেজেন্টেড বিলো। সোমা কর্পোরেশনের পরিচালন তথ্য দেওয়া আছে, নিচে দেওয়া আছে, উপস্থাপন করা হলো আর কি। আচ্ছা, পরিচালন তথ্যগুলোর মধ্যে দুটো ইয়ার দেওয়া আছে, দেখো 2009 অ্যান্ড 2008, এবং তথ্যগুলি হলো সেলস, কস্ট অফ গুড সোলস, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স, নেট ইনকাম।
নেট ইনকামটা কিন্তু আমরা ইনকাম স্টেটমেন্ট করার পরে বের করি। তো যাই হোক, এখানে দেখা গেছে যে যে তথ্যগুলি দেওয়া আছে সেগুলো কিন্তু আমরা ইনকাম স্টেটমেন্টে ব্যবহার করি। তাহলে এই তথ্যর আলোকে বোঝা যাচ্ছে যে আমরা যে ভার্টিক্যাল অ্যানালাইসিসটা করব সেখানে আমরা ইনকাম স্টেটমেন্টের আইটেমগুলোর ভার্টিক্যাল অ্যানালাইসিস করব। এই যে দেখো, ভার্টিক্যাল অ্যানালাইসিস কার করব? ইনকাম স্টেটমেন্টের। কিভাবে বুঝেছি? এই আইটেমগুলো ইনকাম স্টেটমেন্টে ব্যবহার হয়ে থাকে, সুতরাং আমরা ইনকাম স্টেটমেন্টের ভার্টিক্যাল অ্যানালাইসিস করব। প্রশ্নটা পড়ে আমরা এটাই বুঝতে পারলাম। তাহলে চলো আমরা সলিউশনে যাই এবং আমরা সলিউশনে ভার্টিক্যাল অ্যানালাইসিসের পার্সেন্টেজের সাথে সাথে ইনকাম স্টেটমেন্টটাও পরিপূর্ণ করব। অর্থাৎ গ্রস প্রফিট, এই যে দেখো সেলস থেকে কস্ট অফ গুডস সোলস বাদ দিলে গ্রস প্রফিট বের হবে। তারপর সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ করলে টোটাল অপারেটিং এক্সপেন্স বের হবে। সেটা মাইনাস করলে গ্রস প্রফিট থেকে ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স বেরোবে। তারপর আমরা ইনকাম ট্যাক্স এক্সপেন্স লেস করব। লেস করার পরে আমাদের নেট ইনকাম বেরোবে। এভাবে আমরা ইনকাম স্টেটমেন্টটা পরিপূর্ণ করব এবং সঙ্গে আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিসটাও করব। ঠিক আছে, চলো তাহলে আমরা সলিউশনে যাই। আমরা হেডলাইনটা লিখি, সোমা কর্পোরেশন কনডেন্সড ইনকাম স্টেটমেন্ট। কনডেন্সড তো জানো, আমি বিগত ক্লাসগুলোতে বলেছি সংক্ষিপ্ত। ইনকাম স্টেটমেন্ট হলো আয় বিবরণী। আচ্ছা, তারপর দুটো সাল দেওয়া আছে, 2009 আর 2008। তারপর অ্যামাউন্ট দেওয়া আছে, পার্সেন্ট, আবার অ্যামাউন্ট, আবার পার্সেন্ট। কেন বলো তো? আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস করব। ভার্টিক্যাল অ্যানালাইসিস করলে আমাদের ঘরটা এরকম হবে, আমাদের অ্যানালাইসিসের ছকটা এরকম হবে। এখানে এই জায়গাটায় আমরা যে বিষয়ের অ্যানালাইসিস করব সেই বিষয়ের আইটেমগুলো লিখব। যেমন আজকের বিষয় হলো ইনকাম স্টেটমেন্ট, সেই বিষয়গুলো এখানে লিখব, আইটেমগুলো লিখব। আর 2009-এর অ্যামাউন্টগুলো এখানে লিখব, যা প্রশ্নেই দেওয়া থাকবে, এবং কিছু কিছু জিনিস আমরা বের করব। আর আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস করে পার্সেন্টটা বের করব। আবার 2008 সালের অ্যামাউন্টগুলো আমরা প্রশ্নে পাব এবং কিছু কিছু আমরা বের করব এবং ভার্টিক্যাল অ্যানালাইসিস করে পার্সেন্টগুলো আমরা এখানে লিখব। বুঝতে পারছো? মনোযোগ দিয়ে শুনলে খুব সহজ হয়। আসো এবার আমরা ইনকাম স্টেটমেন্টের আইটেমের মধ্যে দেখি কি প্রশ্নে ছিল। সেলস ছিল, আমরা সেলস পেয়েছিলাম। কত পেয়েছি 2009-এ, কত পেয়েছি 2008-এ, সেটা আমরা এখন দেখব। 2009-এ কত পেয়েছি দেখি, 7,50,000। এখন খুব মনোযোগ দিয়ে শুনো। বিগত ক্লাসগুলো যারা মনোযোগ দিয়ে করেছো খুবই ভালো কথা, আর যারা করো নাই তাদের জন্য আমি নিচে এই যে ফর্মুলাটা রেখেছি, দেখো ফর্মুলা দেখেছ? নিচে এই যে ফর্মুলাটা রেখেছি, ইচ আইটেম অফ ইনকাম স্টেটমেন্ট পার্সেন্টেজ, দেখেছ? ইচ আইটেম অফ ইনকাম স্টেটমেন্ট, এই যে এটা হলো ইনকাম স্টেটমেন্টের একটা আইটেম।
প্রতিটি আইটেমের পার্সেন্ট বের করার ফর্মুলা হলো ইচ আইটেম অন ইনকাম স্টেটমেন্ট বাই নেট সেলস। তাহলে এইখানে যতটা আইটেম থাকবে তাকে নেট সেলস দ্বারা ভাগ করতে হবে। আরেকটা কথা মনে রাখবে, নেট সেলসটাকে 100% ধরা হয়। এই যে দেখেছো, নেট সেলসটাকে 100% ধরে, অর্থাৎ নেট সেলসটাকে বেস ধরে বাকিগুলোর পার্সেন্ট বের করব। তাহলে আসো, সেলস পেয়েছি 2009-এ 7,50,000। আমরা যদি এই যে নেট সেলসের এখানে মান বসাই 7,50,000, তাহলে ইচ আইটেম অন ইনকাম স্টেটমেন্ট মানে এই যে সেলসের যদি আমরা বের করি, তাহলে সেলস 7,50,000-কে 7,50,000 পার্সেন্ট দ্বারা ভাগ করলে 100% পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছ। সেম 2008-এরটাও সেলসকে আমরা 100% ধরব, কারণ ইনকাম স্টেটমেন্টের বেস হলো সেলস। ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে সেলসকে বেস ধরা হয় এবং 100% ধরা হয়। সেলসকে বেস ধরে বা 100% ধরে আমরা ইনকাম স্টেটমেন্টের প্রতিটা আইটেমকে, এখানে আমরা কিন্তু লিখব একটা একটা করে, প্রতিটা আইটেমকে এই ফর্মুলা দ্বারা, এই যে দেখেছো ফর্মুলা, এই ফর্মুলা দ্বারা ইচ আইটেম অন ইনকাম স্টেটমেন্ট বাই নেট সেলস, এখানে আইটেমটা লিখব, এখানে নেট সেলস পার্সেন্ট লিখব, কারণ সেলস মানে হলো 100%। তাহলে আর আমাকে 100 দ্বারা আলাদা গুণ করতে হবে না, কারণ নেট সেলসটাই পার্সেন্ট। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী আইটেমে চলে যাই। কস্ট অফ গুডস সোল্ড কত টাকা আছে? 2009-এ 4,65,000। ইচ আইটেম, এটা এনাদার আইটেম, এটা হলো আরেকটা আইটেম, ঠিক আছে? তাহলে কস্ট অফ গুডস সোল্ড এই ফর্মুলার মধ্যে এই দেখো, ইচ আইটেম এনাদার আইটেম হলো কস্ট অফ গুডস সোল্ড, কত? 4,65,000। এটা আমরা এখানে 4,65,000 লিখব, ঠিক আছে? 4,65,000 আমরা এখানে লিখব। লিখে নেট সেলস কত? এই যে 7,50,000 দ্বারা ভাগ করব ইন্টু 100। নেট সেলসটা কিন্তু ইন্টু 100 না করলেও চলে, 7,50,000% এটা দ্বারা ভাগ করলেই দেখবা যে তোমার পার্সেন্ট বেরিয়ে যাচ্ছে এই 62%। তোমরা ক্যালকুলেটর দিয়ে পার্সেন্ট বের করে তারপর প্রুফ করো। এখানে 3,90,000 যেটা বলেছি এই ফর্মুলার মাধ্যমে আমাদের পার্সেন্ট বেরোবে 65%। নেক্সট আইটেম কি? নেক্সট আইটেমটা হলো আমাদের বের হবে, অর্থাৎ সেলস থেকে আমরা কি করছি, প্রথমেই আমরা বলেছি তোমাদেরকে যে আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস করার সঙ্গে সঙ্গে আমরা ইনকাম স্টেটমেন্টটাকেও পরিপূর্ণ করব। আমরা জানি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে কি বের হয়? গ্রস প্রফিট। কত বেরিয়েছে দেখো, 7,50,000 থেকে 4,65,000 মাইনাস করলে বেরিয়েছে 2,85,000। আর এটা হলো, এটা থেকে এটা মাইনাস করলে যেটা বেরোবে, অর্থাৎ 38.0%। 100 থেকে 62 মাইনাস করার পর এটা বেরিয়েছে। সেম এটাও 6 লাখ থেকে 3,90,000 মাইনাস করলে 2,10,000 বেরিয়েছে। এখান থেকে 100 থেকে 65 মাইনাস করলে 35 বেরিয়েছে। নেক্সট আইটেম আমাদের কি আছে প্রশ্নে? সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স কত আছে? 1,20,000। এটা কিন্তু প্রশ্নেই দেওয়া আছে। তাহলে 1,20,000-এর আমরা এখন ভার্টিক্যাল অ্যানালাইসিস করব, অর্থাৎ পার্সেন্ট করব। কিভাবে করব? ফর্মুলার সাহায্যে। ফর্মুলা কি দেওয়া আছে? ইচ আইটেম অফ ইনকাম স্টেটমেন্ট সেলিং এক্সপেন্স কত?
1,20,000, এখানে আমরা 1,20,000 লিখব। নেট সেলস লিখব 7,50,000। কত পার্সেন্ট বেরিয়েছে? 16%। সেম এটাও তোমরা একইভাবে করবে, বেরোবে 12%। নেক্সট আইটেম কি দেখি? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এবং কত? 60,000। ফর্মুলায় বসাও। নেক্সট আইটেম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 60,000। কোথায় বসাবো? এখানে 60,000। নেট সেলস একই, এই যে 7,50,000, প্রতিবার আমরা নেট সেলস 7,50,000 দ্বারা 7,50,000% দ্বারা ভাগ করলে বেরোলো তোমার 8%। পরবর্তীতে আসো, এখানে আছে 54,000, এই ফর্মুলার মাধ্যমে আমরা পার্সেন্ট বের করলাম, বের হলো 9%। তার পরবর্তীতে আসো তোমরা, এই দুটো জিনিস সেলিং এক্সপেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই দুটো যোগ করলে বেরোবে টোটাল অপারেটিং এক্সপেন্স। দেখো এই দুটো যোগ করেছি, 1,20,000 এবং 60,000। আচ্ছা, আর এই দুটো যোগ করলে বেরোচ্ছে তোমার 24%। এই দুটো যোগ করলে বেরোচ্ছে হলো তোমার 1,26,000। এই দুটো যোগ করলে বেরোচ্ছে হলো তোমার 21%। নেক্সট আসো, আমরা এখন কি করব? দেখো আমরা জানি গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে আমাদের বের হবে নেট ইনকাম বিফোর ট্যাক্স, কারণ আমাদের এখানে ট্যাক্স প্রশ্নে আছে। তাহলে আমাদের এখন ইনকাম বিফোর ট্যাক্স বের করার জন্য, ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স বের করার জন্য আমাকে কি করতে হবে? গ্রস প্রফিট 2,85,000 থেকে টোটাল অপারেটিং এক্সপেন্স 1,80,000 মাইনাস করলে বেরোচ্ছে 1,05,000। তোমরা ইন্টারে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করেছো সেখানে ইনকাম স্টেটমেন্ট করেছো, তারপরে তোমার হ্যাঁ, তো সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টের বাংলাটা এখন আমরা জাস্ট ইংরেজিতে করছি, আর কিছু না। তাহলে নিশ্চয়ই আমাদের মনে আছে যে মোট লাভ থেকে আমরা তোমার পরিচালন ব্যয় বাদ দিই, বাদ দিলে পরে নেট প্রফিট বের হয়, নিট মুনাফা। তো নিট মুনাফার সাথে যদি আমাদের ট্যাক্স থাকে তাহলে পূর্ববর্তী নিট মুনাফা হলো বের হবে ট্যাক্স পূর্ববর্তী নিট মুনাফা। এটাকে ইংরেজিতে বলে ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স। এবং সেটা কিভাবে বের হলো আবার বলছি শুনো। এই গ্রস প্রফিট থেকে, মোট লাভ থেকে টোটাল অপারেটিং এক্সপেন্স 1,80,000 মাইনাস করার পরে গ্রস প্রফিট, নিট প্রফিট অর ইনকাম, নিট প্রফিটকে ইনকামই তো বলে না, ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স, অর্থাৎ ইনকাম ট্যাক্স এখনও দেই নাই, দিলে পরে নেট ইনকাম বের হবে। তাহলে আমাদের এখন ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স, বিফোর মানে কি? পূর্ববর্তী, অর্থাৎ ইনকাম ট্যাক্স দেওয়ার আগে ইনকাম আয় কত? 1,05,000। আচ্ছা, এটা পার্সেন্টেজ করো এখন। পার্সেন্টেজ তো তোমাদের সেই ফর্মুলা, অর্থাৎ এই 1,05,000কে তোমরা এখানে লিখবে 1,05,000, এখানে লিখবা 7,50,000, তারপরে তোমাদের বেরোবে 14%। নেক্সট আসো, এটাও সেম 2,10,000 থেকে গ্রস প্রফিট থেকে 1,26,000 অপারেটিং এক্সপেন্স মাইনাস করবে, 84,000 বেরিয়েছে। ফর্মুলার মাধ্যমে পার্সেন্টেজ বের করে ফেলবে, বেরোলো 14%। এবার আমরা ট্যাক্স বাদ দিব, ইনকাম ট্যাক্স এক্সপেন্স মাইনাস করব কোত্থেকে? এই যে 1,05,000 থেকে, এগুলো প্রশ্নে দেওয়া আছে। এই 33,000 মাইনাস করব, আবার এখানে তোমার 4.40%। কীভাবে? এই 33,000 এখানে লিখব, আর এখানে 7,50,000 লিখব, তাহলে বেরোবে 4.40%। নেক্সট আসো,
দেওয়া আছে আমাদের, এই যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স দেওয়া আছে প্রশ্নেই 24,000, এবং এই ফর্মুলার মাধ্যমে আমরা পার্সেন্ট বের করেছি, পার্সেন্ট বেরিয়েছে 4%। এবার আসো, ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স থেকে ট্যাক্স দেওয়ার পরে আমাদের নেট ইনকাম বেরোবে, এবং এটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে, ওরা বের করে দিয়ে দিয়েছে 72,000 এবং আমাদেরও মিলে গেল 72,000ই হলো। তাহলে আমরা এটার পার্সেন্টেজটা এখন বের করব। এই 72,000 এখানে লিখব, আইটেম এখানে লিখব 72,000, আর নেট সেলস লিখব এই যে 7,50,000%। তাহলে আমাদের বেরোবে পার্সেন্ট কত, 9.6%। আবার 2008-এ 60,000 ছিল নেট ইনকাম, সেটার পার্সেন্ট আমরা বের করেছি, 10% বেরিয়েছে। আশা করি তোমরা অ্যানালাইসিসটা এবং ইনকাম স্টেটমেন্টটা আমরা যে করেছি সেটা বুঝতে পেরেছ। ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হয় এটা তোমরা আগে করেছ, তারপরেও আমি আবার তোমাদেরকে বলছি আমরা কি করি। আয় অর্থাৎ সেলস থেকে কস্ট অফ গুডস সোলস বাদ দিব, কস্ট অফ গুডস সোলস বাদ দিলে গ্রস প্রফিট বের হবে, এটা আমরা বের করেছি। সেলিং এক্সপেন্স প্রশ্নে দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স প্রশ্নে দেওয়া আছে, এই দুটো যোগ করলে টোটাল অপারেটিং এক্সপেন্স হয়। ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স বেরোলো কিভাবে, আমরা গ্রস প্রফিট থেকে টোটাল অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে ইনকাম বেরিয়েছে, তবে বিফোর ইনকাম ট্যাক্স এই ইনকামটা বেরোলো, যে আয়টা যে বেরোলো এটা হলো বিফোর ইনকাম ট্যাক্স, এটার পার্সেন্টেজ করেছি আমরা। তারপর ইনকাম ট্যাক্স আমাদের প্রশ্নেই দেওয়া আছে, যেহেতু বিফোর ইনকাম ট্যাক্স বেরিয়েছে ইনকামের ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিলাম, এই যে ট্যাক্স দিলাম, ট্যাক্স দেওয়ার পরে আমাদের নেট ইনকাম বেরিয়েছে 72,000, আবার আমাদের প্রশ্নেও দেওয়া আছে 72,000 নেট ইনকাম, ওরা বের করেই দিয়েছে। একইভাবে 2008 সালেরটাও আমরা একইভাবে করলাম। এই হলো আমাদের ভার্টিক্যাল অ্যানালাইসিসের সালের অঙ্ক। এবার তোমাদের জন্য একটা HW আছে, সঙ্গে বলতে পারো একটা পরীক্ষার মতো বিষয়টা। কেন পরীক্ষা, তোমরা যদি প্রথম 3টা ক্লাস না বুঝো বা না দেখো তাহলে HWটা করতে তোমাদের একটু অসুবিধা হবে। কি আমাদের HWটা একটু দেখি। NU BBA অনার্স 4th ইয়ার 2017, অর্থাৎ এই যে অঙ্কটা আমরা এখন করেছি সেটার আমরা করেছি হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস, কিন্তু তোমাদেরকে আমি দিয়েছি দেখো, প্রিপেয়ার এ শিডিউল শোয়িং এ হরিজন্টাল অ্যানালাইসিস। হরিজন্টাল অ্যানালাইসিস করতে হবে তোমাদেরকে। আমি BBA অনার্স 2017 সালের অঙ্কটা ভার্টিক্যাল অ্যানালাইসিসে তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি, তোমাদেরকে হরিজন্টাল অ্যানালাইসিসে HWটা করতে হবে, এবং এটার সূত্রটা আমি এখানে দিয়ে দিয়েছি এবং একটু বুঝিয়েও দেই তোমাদেরকে। তোমরা দেখেছো ম্যাথের মধ্যে তথ্য দেওয়া আছে 2009 এবং 2008 এই দুটোর। এই যে হরিজন্টাল অ্যানালাইসিস, এই হরিজন্টাল অ্যানালাইসিসটার আরেকটা নাম হলো কম্পারেটিভ স্টেটমেন্ট অ্যানালাইসিস। অর্থাৎ 2008 থেকে 2009-এ তোমার ইনকাম স্টেটমেন্টের আইটেমগুলো কতটা ইনক্রিজ অর ডিক্রিজ হলো এটা বের করতে হয়, এবং সেটার সূত্র হলো বেইজিয়ার দ্বারা কারেন্ট ইয়ার অ্যামাউন্ট থেকে বেজ ইয়ার অ্যামাউন্ট মাইনাস করে যেটা পাওয়া যাবে সেটাকে 100 দ্বারা গুণ করলেই তোমার হরিজন্টাল অ্যানালাইসিসটা করতে পারবা। এবং অবশ্যই তোমাকে ক্লাস 1 তো দেখবেই,
এবং ক্লাস 2টা 1 এবং 2 তোমাকে হরিজন্টাল অ্যানালাইসিসের জন্য দেখতেই হবে। আর যারা একটু বেশি শার্প তারা এখনই একটু বুঝে নাও, এবং যাদের একটু সময় লাগে বুঝতে তারা 1 এবং 2 ক্লাসটা একটু দেখে নিবা। আর যদি আজকে আমি যেটা বুঝাচ্ছি ফর্মুলাটা সেটা যদি বুঝতে পারো তাহলে তো খুবই ভালো। 2009-এ যে তথ্যগুলি দেওয়া আছে আর 2008-এ যে তথ্যগুলি দেওয়া আছে সেইগুলোর মধ্যে 2009-কে বলা হবে কারেন্ট ইয়ার, 2008-কে বলা হবে বেজ ইয়ার। তাহলে আমরা কি করব, 2009-এ অ্যামাউন্টটা এখানে বসাবো, 2008-কে বেজ ইয়ার বলেছি, 2008-এর অ্যামাউন্টটা এখানে বসাবো। এই দুটো মাইনাস করে যেটা হবে সেটাকে 2008-এর অ্যামাউন্ট দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলেই তোমরা প্রত্যেকটা আইটেমের হরিজন্টাল অ্যানালাইসিস পেয়ে যাবা। আশা করি বুঝতে পেরেছ। আরও ভালো বুঝতে পারবা যদি তোমরা ক্লাস 1 এবং 2 ফলো করো। এটা তোমাদের পরীক্ষা হলো এই জন্য যে তোমরা আসলে ক্লাস 1, 2, 3 আমার ফলো করেছো কিনা। আর তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ক্লাসগুলি যে কত ইম্পর্টেন্ট, তোমরা একদম অবহেলা করবে না। এটা আমি মানি যে আমরা একটা অজানা শঙ্কার মধ্যে সারাক্ষণ আমাদের সময়টা যাচ্ছে। আমরা প্রত্যেকেই ভয় পাচ্ছি, এই বুঝি কেউ না কেউ আক্রান্ত হয়ে যাচ্ছি। একটু গলা ব্যথা, একটু জ্বর, একটু সর্দি কাশি হলেই ভাবি কি জানি আমাদের কোভিড দ্বারা আমরা আক্রান্ত হলাম কি না। এটা আমি জানি, তোমাদের মতো আমিও শঙ্কায় থাকি সারাক্ষণই। তবুও দিন তো আর থেমে থাকে না, তাই আমাদের প্রাত্যহিক কাজগুলো করে যেতেই হবে। মনোবল হারিও না, শক্ত হও এবং কাজগুলো করার চেষ্টা করো। তোমাদের বাবা মায়েরা কি বসে আছে বলো? মা খাদ্যের অন্বেষণ করছে, বাবা করছে, তাহলে তোমার কাজ হলো লেখাপড়া করা, তোমাকেও এই কাজগুলো করে যেতে হবে। পরবর্তীতে আসো, আমি কিন্তু আরেকটা অঙ্ক করাবো বলেছি তোমাদেরকে, অনুপাত বিশ্লেষণ অর রেশিও অ্যানালাইসিস। এই প্রশ্নটায় বোর্ডেরই একটা ভুল ছিল। এই যে দেখো, এটা আমি অবশ্যই একটু সংশোধন করে দিয়েছি। এই যে দেখো, এরা বলছে টোটাল কারেন্ট অ্যাসেট বের করতে, আসলে এটা বলবে হলো টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলবে। বুঝতে পেরেছ? এটা প্রশ্নেই ভুল ছিল, আমি এটা সংশোধন করে দিয়েছি। এটা হবে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলবে। আচ্ছা, অনুপাত বিশ্লেষণটা একটু চোখ বন্ধ করে তোমরা সেই ইন্টারে চলে যাও, তাহলে তোমরা বুঝতে পারবা যে আজকে আমি কি করাতে যাচ্ছি। আমাদের যে তথ্যগুলি দেওয়া আছে, দেখো অঙ্কটা অনেক ছোট, 3টা তথ্য দেওয়া আছে। তবে এই তথ্যটা এখানে এই যে ইনভেন্টরি বের করতে বলেছে, এটা একটু জটিল। এছাড়া আর বাকি দুটো একদম ইজি। আমাদের তথ্যই দেওয়া আছে 3টা। টোটাল কারেন্ট অ্যাসেট দেওয়া আছে। কারেন্ট অ্যাসেটস মানে কি? চলতি সম্পদ, টোটাল মোট চলতি সম্পদ। আর কি দেওয়া আছে? টোটাল কারেন্ট লায়াবিলিটিস, চলতি মোট চলতি দায়। আর কি দেওয়া আছে দেখো, একটা রেশিও দেওয়া আছে, কুইক রেশিও। কুইক রেশিও হলো তড়িৎ অনুপাতের কথা তোমাদের মনে আছে? চলতি অনুপাতের পরে আমরা তোমাদেরকে তড়িৎ অনুপাত করিয়েছিলাম, আর সেই তড়িৎ অনুপাতের সূত্রটা ছিল টোটাল কারেন্ট অ্যাসেট বাই টোটাল কারেন্ট লায়াবিলিটিস। এটাই ছিল তোমাদের কুইক রেশিও বা তড়িৎ অনুপাতের সূত্র। আর আমরা জানি কারেন্ট অ্যাসেট কোনগুলো, চলতি সম্পদ কোনগুলো? চলতি সম্পদ হলো ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস রিসিভেবল, প্রিপেইড এক্সপেন্স,
এইগুলো হলো কারেন্ট অ্যাসেটের এক্সাম্পল। আবার কারেন্ট লায়াবিলিটিস হলো তোমার অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, এক্রুড এক্সপেন্স, ব্যাংক ওভারড্রাফট, এগুলো হলো কারেন্ট লায়াবিলিটিসের এক্সাম্পল। আচ্ছা, তাহলে কুইক রেশিও আমরা কিভাবে বের করেছিলাম? ওরা কিন্তু এখানে রেশিওটা দিয়ে দিয়েছে, অর্থাৎ রেশিও হলো 1.5 দিয়েছে, তবে আমরা জানি যে এটার অনুপাতটা হলো 1.5:1। এখানে 1টা দেওয়া নাই আর কি, প্রয়োজন নেই তাই দেওয়া নেই, 1.5 দেওয়া আছে, কুইক রেশিও দেওয়া আছে 1.5। আচ্ছা, এবার আসো আমাদের রিকোয়ারমেন্টে কি বলছে। রিকোয়ার করতে হবে, আমাদের কি তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে কি টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। কারেন্ট অ্যাসেট দিয়েছিল ওরা, এটা আসলে ভুল হয়েছে, আমাদের আসলে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে। আমরা জানি টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল মিনস টোটাল কারেন্ট অ্যাসেট, তাহলে এটার জন্য আমাদের কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, আমরা সোজা আনসারটা লিখে দিব টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ওয়ানের এর আনসার হলো টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু টোটাল কারেন্ট অ্যাসেট 5 লাখ, এটাই আনসার। তারপরে বিতে হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটালের বাংলাটা কি তোমাদের মনে আছে? কার্যকরী মূলধন। নেট কার্যকরী মূলধন, আর কার্যকরী মূলধনের সূত্রটা হলো কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। তো আমরা কারেন্ট অ্যাসেট আছে কত? 5 লাখ, এই যে দেখো 5 লাখ। কারেন্ট লায়াবিলিটিস আছে কত? 2 লাখ। এটা মাইনাস করব, যেটা হয় 3 লাখ, ওটাই হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। বাট ইনভেন্টরি বের করার জন্য আমাকে একটু কষ্ট করতে হবে। ইনভেন্টরিটা কোথায় আছে? কারেন্ট অ্যাসেটে আছে। আমি বলেছিলাম কারেন্ট অ্যাসেট কী কী? ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, নোটস রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেইড এক্সপেন্স, এগুলো হলো তোমার কারেন্ট অ্যাসেটের এক্সাম্পল। তাহলে এখানে আমি ইনভেন্টরির নাম বলেছি, তাহলে আমরা এই কুইক রেশিওটা যখন অ্যানালাইসিস করব এর মাধ্যমে আমরা ইনভেন্টরিটা পেয়ে যাব। তাহলে চলো আমরা সলিউশনে যাই। ফার্স্ট রিকোয়ারমেন্ট আমাদের কি? রিকোয়ার্ড হলো টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। আমি তোমাদের বলেছিলাম টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল মানে হলো টোটাল কারেন্ট অ্যাসেট, আর আমরা জানি কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 5 লাখ। সো আনসার হলো টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু 5 লাখ। নেক্সট রিকোয়ার্ড বি, নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল কি? সূত্র আমি বলেছি, ওই যে তোমাদেরকে বাংলায় ইন্টারে তোমরা করেছিলে চলতি মূলধন অনুপাত বা চলতি মূলধন। চলতি মূলধনে তোমাদের সূত্রটা হলো টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস। আমাদের তো প্রশ্নে কারেন্ট অ্যাসেট দেওয়াই আছে 5 লাখ, কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে 2 লাখ, সো আমরা পেয়েছি 3 লাখ। আনসার হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল 3 লাখ। রিকোয়ার্ড 3 ইনভেন্টরি। এটা মনোযোগের সাথে দেখো, কারণ এই ইনভেন্টরিটা সরাসরি আমাদের দেয়া নেই, এটা আমাদেরকে কুইক রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে বের করতে হবে। দেখো কুইক রেশিও ইকুয়াল টু কী পাই আমরা? কুইক রেশিও মানে হলো টোটাল কারেন্ট অ্যাসেট, আর টোটাল কারেন্ট অ্যাসেটটা কী ছিল আমাদের? ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, তারপর তোমার ইনভেন্টরি, প্রিপেইড এক্সপেন্স। এগুলো সংক্ষেপে এখানে শুধুমাত্র আমরা কি লিখেছি দেখো, টোটাল কারেন্ট অ্যাসেট, আমি এতক্ষণ তোমাকে যেটা বলেছি সেটা হলো কারেন্ট
অ্যাসেটের কথা বলেছি, হ্যাঁ ঠিক আছে। কিন্তু কুইক রেশিওর অনুপাতটা কি? কুইক রেশিওর অনুপাত হলো টোটাল কারেন্ট অ্যাসেট থেকে মাইনাস করতে হবে ইনভেন্টরি, মাইনাস করতে হবে প্রিপেড এক্সপেন্স এবং বাই টোটাল কারেন্ট লাইবিলিটিস। এখন ইনভেন্টরি তো আমাদের দেয়াই নেই, এটা তো আমাদের বের করতে হবে। প্রিপেড এক্সপেন্সও আমাদের নেই। তড়িৎ সম্পদ বের করতে হয় কারেন্ট অ্যাসেট থেকে, টোটাল কারেন্ট অ্যাসেট থেকে কুইক অ্যাসেট বের করে ফেলতে হয়। কুইক অ্যাসেট বের করলে আমরা এমনিতে জানি যে কারেন্ট অ্যাসেট হলো সেই অ্যাসেটগুলো যে অ্যাসেটগুলোকে অতি দ্রুত টাকায় পরিণত করা যায়, আর কুইক অ্যাসেট হলো সেই অ্যাসেট যেগুলো নাকি কারেন্ট অ্যাসেটগুলো থেকেও আরও দ্রুত টাকায় পরিণত করা যায়। সেক্ষেত্রে ইনভেন্টরি টাকায় পরিণত করতে একটু সময় লাগে, বিক্রয়ের প্রয়োজন হয়, টাকা আদায়ের প্রয়োজন হয়। আর প্রিপেড এক্সপেন্স তো কখনোই আর টাকায় পরিণত করা যাবে না, কারণ এক্সপেন্সটা আমি করেই ফেলেছি অলরেডি। তাহলে এই দুটো জিনিস কারেন্ট এক্সপেন্স থেকে মাইনাস করলেই কুইক অ্যাসেট পাওয়া যাবে। আচ্ছা, এখন প্রিপেড এক্সপেন্স আমাদের অঙ্কেই দেওয়া নাই, ইনভেন্টরিও দেওয়া নাই, কারেন্ট অ্যাসেট দেওয়া আছে। তাহলে আমরা দেখব একটা ইকুয়েশন তৈরি করব। কিভাবে করব দেখো। টোটাল কারেন্ট লাইবিলিটিস তো দেওয়াই আছে, এই যে 2 লাখ। কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 5 লাখ, ইনভেন্টরি দেওয়া নাই, প্রিপেড এক্সপেন্স দেওয়া নেই। নেক্সট আসো, কুইক রেশিও কিন্তু দেওয়া আছে 1.5। আচ্ছা, তাহলে আমরা এখানে মান বসাই। দেখো, টোটাল কারেন্ট অ্যাসেট এই যে 5 লাখ, ইনভেন্টরি দেওয়া নাই, আর প্রিপেড এক্সপেন্স নাই, 0। টোটাল কারেন্ট লাইবিলিটিস 2 লাখ, এই যে 2 লাখ। এখন আমরা তোমাদের বীজগণিত করেছিলে না তোমরা ছোটোবেলায়? যারা সায়েন্স বেস তারা তো জানোই, অনেক বড় হয়েও করেছো। আর 9-10 পর্যন্ত তোমরা তো বীজগণিত কিছু করেছোই। আমাদের কিভাবে করতে হয় দেখো, এই ম্যাথসটা আমরা কিভাবে করি। 1.5 দ্বারা 2 লাখকে গুণ করব, তাই না? তারপরে ইকুয়াল টুর এপারে ডান দিক ইকুয়াল টু বাম দিক। তোমার ডান দিকে বাম দিকে আছে হলো 1.5 ইন্টু 2 লাখ, আর ডান দিকে হলো 5 লাখ মাইনাস ইনভেন্টরি। দেখো আমরা ইকুয়েশনটা কিভাবে সাজিয়েছি, এই যে দেখো এইটা, এই দেখো বীজগণিত যারা করেছ 1.5 ইন্টু 2 লাখ, এই যে দেখো 1.5 ইন্টু 2 লাখ, আর এটা ডান দিকে। এবার আমরা কি করব, অ্যামাউন্টগুলো একদিকে নিয়ে যাব, এই অ্যামাউন্টগুলো একদিকে নিয়ে যাব, আর ইনভেন্টরিটাকে একদিকে নিয়ে যাব। তাহলে আমাদের ইনভেন্টরি ইকুয়াল টু বেরিয়ে যাবে। তো 1.5 দ্বারা 2 লাখকে গুণ করলে সম্ভবত 3 লাখ হয়। দেখি, হ্যাঁ অবশ্যই 3 লাখ হয়। বলেছি ইনভেন্টরিটা আমরা এক পাশে নিয়ে যাব, আর এই দুটা গুণ করার পরে 3 লাখ হয়েছে। 5 লাখ তো আগেই ছিল, তাহলে এবার ইনভেন্টরি ইকুয়াল টু কত আমরা পেয়ে যাচ্ছি, 5 লাখ থেকে 3 লাখ মাইনাস করলে 2 লাখ পেয়ে যাচ্ছি। এই হলো তোমার রেশিও অ্যানালাইসিসের 3টা রিকোয়ার্ডের আনসার। টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল কি কত পেয়েছি, 5 লাখ। নেট ওয়ার্কিং ক্যাপিটাল পেয়েছি 3 লাখ, অ্যান্ড ইনভেন্টরি পেয়েছি 2 লাখ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা বাড়ির কাজ করে কমেন্ট বক্সে ছবি দিবে, যা গত ক্লাসে কেউ কেউ দিয়েছ, অনেকেই দাও নাই। তবে এই ক্লাসে আমি আশা করছি অবশ্যই দিবে। আর যদি কেউ সমস্যা ফেস করো তাহলেও কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে কমেন্ট করে আবার আনসারটা দিয়ে দিব, কমেন্ট বক্সে দিয়ে দিব। আমি আসলে তোমাদেরকে কালীন শাড়ির একটা অঙ্কই আজকে করাতাম, ছোট অঙ্কটার সাথে। কিন্তু কালীন শাড়ির অঙ্কটা করার আগে তোমাদেরকে একটু হলেও বেসিক ধারণা দিতে হবে।
বেসিক ধারণা না দিলে তোমরা অঙ্কটা বুঝবে না। তো সেই জন্য আমি কালীন শাড়ির যেহেতু বেসিক ধারণা থাকবে, শালের অঙ্কই করাবো নেক্সট ক্লাসে, তবে একটু বেসিক থাকবে, সেটার সাথে আমরা গাণিতিক সমস্যারও সমাধান করব। আশা করি তোমরা ক্লাসগুলো ক্রমাগত ফলো করতে থাকবে। তো যাবার পালা। আমরা একটি কোভিড-19 মুক্ত সুন্দর সকালের আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রার্থনা আমরা সবাই সুস্থ থাকি, নিরাপদে ঘরেই থাকি।